জানো কালীনাথ, আমিও তো একটা মানুষ, রক্ত মাংসের হাত পাওয়ালা মানুষ। আর 5 জনের মতো আমারও তো হাত পা আছে। জানো জানো কালীনাথ, তখন আমার বয়স বেশি নয়, সবেই নাটকের লাইনে এসেছি। সারা দেহে টকবক করে ফুটছে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে আমার প্রেমে পড়ল। সে কি আশ্চর্য মেয়ে, তোমাকে কেমন করে বোঝাবো কালীনাথ। এমন টানা টানা গভীর কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো যে সে যেন চালটা একেবারে মোটে ভালো দেয়নি রেশনওয়ালা। একটা চাল তো 3টি পাথর, বাঁচতে বাঁচতে আমার দান শেষ হয়ে যাচ্ছে। দিলি তো, মুখটা একেবারে নষ্ট করে দিলি তো। কতবার বলেছি যে লাইনটা শেষ করতে দিবি লাইনটা। রেশনওয়ালাকে একটু বলো দেখি যে এরকম ডাকাতি করার মানেটা কি? হ্যাঁ, দাঁত যদি ভাঙতে হয় তা চালের সঙ্গে যেন একটা করে হাতুড়ি দেয় ফ্রিতে। অসম্ভব বাজে বকছিস তুই। যা চা দে। যা প্রহরী, দেখো গিয়ে কার আবির্ভাব হলো। যথাজ্ঞা প্রভু। শঙ্করবাবু আছে? আসুন। দাদাবাবু, কি অদ্ভুত হাসি তার, আর কি তার ঢেউ খেলানোর রাশি রাশি কালো চুল। দাঁড়াও কালীনাথ, তোমাকে ওর চুলের কথাটা একটু বুঝিয়ে বলি। সমুদ্রের ঢেউ দেখেছো তো? দেখে মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি? কালীনাথ, যদি তোমার দৃষ্টি থাকতো, যদি তুমি দেখতে সেই রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে কি তোমার মনে হতো না যে ওই ঢেউ যদি তোমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, তোমাকে উল্টে পাল্টে জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। জানো কালীনাথ, সত্যি এক এক সময় মনে হয় আমি যেন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন তার মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক এখন যেমন। অপূর্ব অপূর্ব। অজিতেশের নানা রঙের দিন। সন্তোষ, 2 কাপ চা দে। বসো। তা বাড়ি থেকে তুমি আর সন্তোষের বাবা বিশ্বনাথ ছিল আমার ডান হাত। সে এখন বুড়ো হয়ে গেছে, দেশেই রয়ে গেছে। ওই সন্তোষই এখন আমার দেখাশোনা করে, ওই আমার গার্জেন। বাড়িটা সুবিমল কাকু তো বিয়ে করেনি, আমাকেই বাড়িটা দিয়ে গেছে। তারপর রাউরকেলা থেকে এসে প্রভিডেন্ট ফান্ড নিয়ে একলা মানুষ দিব্যি চলে যায় আমাদের। শিবু, আমাদের কিরকম হঠাৎ নাটকীয়ভাবে দেখা হয়ে গেল না? এটা বোধহয় হবারই ছিল। কি বয়স্ক বৃদ্ধ দেবদাস এসেছি পার্বতীর কাছে, এরকম কোনো কথা দেওয়া হয়েছিল নাকি? যে মরার সময় তোমার চৌকাটে এসে মরবো? না না, মনে পড়ছে না তো, এরকম কোনো কথা বোধহয় দিইনি। উফ, আর কি করো না তো, তুমি সে আগের মতোই রয়ে গেছো, কথায় কথায় আর কি। জীবনটাকে হাসির মধ্যে না রাখতে পারলে ভালোবাসার মানুষকে হারানোর দুঃখটা বলতাম কি করে? শঙ্করদা, তুমি আবার বিয়ে করলে না কেন? অল্প বয়সী মানুষ বিয়ে করতে চায় শরীরের কারণে। শরীরটা বুড়িয়ে গেলে তখন মনের কারণ লাগে। সে
কারণগুলো নিজের মধ্যে খুঁজে পাইনি বলি বোধহয়। মাছ কেনার সময় চোখ বুজে থাকবি না, দেখে শুনে নিবি, বুঝেছিস? বিশেষ করে যখন নাকি ওজন করবে তখন ভালো করে দেখবি। আর শোন, এই 200 গ্রাম মতন ওই মাছের ডিম আনিস তো। হ্যাঁ, মুসুরির ডাল দিয়ে ওই ডিমের বড়া খেতে খোকা খুব ভালোবাসে। এনে টাকা নে, এনে যা, ভালো করে দেখবি সব। এই তাড়াতাড়ি আসবি কিন্তু, দেরি করবি না। এমনিতেই কত দেরি হয়ে গেছে। আর কি লাগবে? ওরে বাবা, ও সত্যি খোকা, তুই না আমার ভয় পেয়ে দিস। বুকটা এখনো ধরপড় ধরপড় করছে। কি এত ভাবছিলে মা? কি আবার ভাববো, দেখে শুনে সব খরচা করতে হবে না? না, আদিত্য ব্যানার্জির মা দেখে শুনে খরচা করবে না। তোমার যা ইচ্ছে তাই কিনবে, বাহ। টাকার চিন্তা আমার। সব পয়সা এমনি এমনি খরচা করে দিলেই হলো? হ্যাঁ না রে, অসময়ের জন্য ভাবতে হয়। আরে সব যদি দু হাতে উড়িয়ে দিস, তারপর আমি যখন থাকবো না তখন। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। হ্যাঁ মা, জমাবো, কিন্তু জমিয়ে বাঁচতে হবে। কুয়োর ব্যাঙ হয়ে আমি বাঁচতে পারবো না মা। শোনো আদিত্য ও বুঝেছি, মা আর ছেলে মিলে এখানে গল্প করা হচ্ছে। গল্প করা হচ্ছে? হচ্ছে। আর আমি বুঝি বাদ মা? না না, তুই বাদ থাকবি কেন? তুই তো আসল, তোরা দুজনেই আমার কাছে আসল। শোনো মা, বল। নিনা, বলো। বিদেশ যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। শুধু টাকা পাবো তাই নয়, কন্ট্যাক্টস অনেক বাড়বে। হরনাথ বাবুর 1 কোটি টাকা ঢালার কথা ছিল ওই নার্সিং হোমের জন্য। তুমি যে কি বলো না, অতগুলো টাকা হরনাথবাবু দেবে নাকি? জানি, আগে বিদেশ থেকে টাকা জমিয়ে ফিরি, তারপর নার্সিং হোমের কাজটায় হাত দেবো মা। নিনা, তোমার কিন্তু ওই 70,000 টাকাটা নেওয়া উচিত হবে। আহ খোকা, আবার ওসব কথা তুলছিস কেন? যা হয়ে গেছে হয়ে গেছে। না মা, ওই টাকাটা ফেরত দিতে হবে, নাহলে নিনার খুব প্রবলেম হবে। ওই আছিলায় নিনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আরেকটা কথা শোনো নিনা, টিনা মেন্টালি নর্মাল নয়। ওকে দেখলে সেটা বোঝা যাবে না, তবে ডাক্তারি মতে ও মানসিকভাবে সুস্থ নয়। তাই ওর কোনো কথায় তোমরা আপসেট হবে না। সেরকম দরকার পড়লে রুচিরাকে ফোন করো। রুচির? ও তোমার সেই গাইনি বান্ধবী? তো সে আবার কি করবে? মা, নিনার কাছে ফোন নাম্বার থাকবে, দরকার হলে যোগাযোগ করো। ঠিক আছে, আমি যাই বাবা, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আমার। ও নিনা, সরি সরি সরি, আমি যাচ্ছি। যা বিমৃতি। তুমি কোথায় চলে গেলে শঙ্করদা? নাটক করে বেড়াতাম তো, চাকরি বাকরি তখনও কিছু জোটাতে পারিনি। এরকম পাত্রের ওপর কোন মেয়ের বাবা ভরসা করবে বলো? তোমার বাবা ঠিকই করেছিল, ভালোই করেছিল। আজ দেখো তো, তুমি তোমার ছেলে পুলে নাতি নাতনি নিয়ে কত সুখী। তোমার স্বামী ভালোবাসে তাকে। 16 বছর বয়সে আর কতটা বুঝেছি বলো? বাবা ঠিক করলেন তুমি নাও। বিজনই আমার জন্য ভালো। বিজন? হ্যাঁ, বিজন গুহ। বাবা আমার ভাগ্য লিখে দিলেন, বললেন আমি নাকি খুব সুখী হব। যেদিন বাবা তোমাকে ডেকে বলল তোমার মতো মানুষের হাতে মেয়ে দেওয়ার চেয়ে মেয়েকে হাত পা বেঁধে গঙ্গার জলে ফেলে দেওয়া অনেক ভালো, বিশ্বাস করো সেদিন আমি মায়ের বুকে মুখ লুকিয়ে সারা রাত কেঁদেছিলাম। সেদিন রাত্রি আমি বাক্স গুছিয়ে রেখেছিলাম,
পরদিন সকাল হতে বেরিয়ে পড়লাম। আচ্ছা শিবানী, আমি কি ভুল করেছিলাম? এটা নিয়ে আমি পরে অনেক ভেবেছি। কি? আমি যদি সেদিন তোমাকে নিয়ে পালিয়ে যেতাম, দুটো তো পেট ঠিক চালিয়ে নিতাম। এই চিন্তাটা আমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। শিবানী, বলো। আমি যদি সেদিন তোমাকে আমার সঙ্গে পালিয়ে যেতে বলতাম, তুমি পালিয়ে যেতে পারতে? কি হবে পুরনো কথা তুলে? না না না, এই চিন্তাটা আমাকে সারা জীবন এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। সারা জীবন কেবল মনে হয়েছে আমি অপরাধী। উত্তর যদি দিই তাতে কষ্টই বাড়বে। যদি হ্যাঁ বলি তাহলে তুমি নিজেকে অপরাধী ভাববে, আর যদি না বলি তাহলে এতদিন ধরে যে ভালোবাসাকে তুমি মনের মধ্যে লুকিয়ে রেখেছো সেটা অর্থহীন হয়ে যাবে। কাছে থাক না, এই প্রশ্নের জবাব নাইবা দিলাম। আমার নাতনিকে স্কুলে পৌঁছে দিয়ে আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে দাঁড়িয়ে আছি, এটাই চরম সত্যি। ছোট্ট শিবু অনেকটা বড় হয়ে গেছে। তোমার শিবু বুড়ো হয়ে গেছে। সংসারের জল টানতে টানতে আমি আর পারছি না সংকটটা। মঞ্চে আর অভিনয় করিনি বটে, তবে আমি সুখে আছি, সুখে আছি। এই নিখুঁত অভিনয়টা কিন্তু আমি করতে পেরেছি। এই নিখুঁত অভিনয়টা করতে করতে আমি বুড়ো হয়ে গেছি। কখন যে বুড়ো হয়ে গেছে আমি বুঝতেও পারিনি সবটা। আজ আমি নিজেকেও খুঁজে পাই না। আচ্ছা, আমি কি তাহলে পিটিশনগুলো এখনই তৈরি করে নেবো? তোমাকে যেগুলো বললাম সেগুলো টাইপ করে নাও, আর মিস্টার ঘোষালকে বলো যে কালকে 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে আমার কোর্টের চেম্বারে যেন চলে আসে। ওকে ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টার দত্তের ব্যাপারটা তাহলে কি হবে? ওনাকে বলে দাও ফাইলটা না দিলে তো আমি কেসটা তৈরি করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। ওকে, আই এম সরি, বলুন। না না, ঠিক আছে। আমি প্রভাতেন্দু মুখার্জি। আচ্ছা, নর্থ বেঙ্গলে একটা চা বাগানে আমি ম্যানেজারই করতাম। তো রিটায়ার্ড করার পর কলকাতায় এসে মেয়ের বিয়ে থা দিয়ে সব ঠিকঠাক চলছিল। মানে আমার একই মেয়ে নীনা। আপনি এক্স্যাক্টলি কি চান? তার আগে আমি একজনের পরিচয় দিতে চাই আপনার কাছে। হরনাথ হালদার একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজসেবীও বটে। তিনি হাসপাতাল তৈরি করেন, বেকার ছেলে মেয়েদের চাকরি দেন। আসলে তিনি আসলে সে অনেক কিছু। মেয়েদের নিয়ে অবৈধ ব্যবসা করে, হাসপাতাল চালাবার নামে কিডনি পাচার করে, অ্যাবর্শন করে। আমি এখানে যার বাড়িতে থাকি, আমার বন্ধু, এক মুসলিম বন্ধু, জামাল ভাই, তার বাড়িতে নাজমা বলে একটি মেয়ে থাকতো, সঙ্গে তার একটি ছোট্ট বাচ্চা সাকিনা। এই নাজমা এই হরনাথ হালদারের ভোগের শিকার। এই নাজমা আর তার বাচ্চাটি অনেকদিন ধরে নিখোঁজ। পুলিশে কমপ্লেন জানাননি? ম্যাডাম, এই হরনাথ হালদারের হাত পুলিশকে হাত করতে তার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এই হরনাথ হালদার, মানে আমি প্রথমে ভাবলাম যে এই কথাগুলো আপনাকে বলা দরকার, তারপরে যা হয় করা যাবে। মানে আমি খুব আশঙ্কিত। এই হরনাথ হালদার আমার মেয়ে জামাইয়ের সংসারে ঢুকে পড়েছে।
আমার জামাই ডাক্তার, তো তাকে হাসপাতাল বানাতে কিছু টাকা দেবে বলেছিল, কিন্তু সেটা সে বন্ধ করে দিয়েছে। তারপরে আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। ম্যাডাম, আমি বুঝতে পারছি যে এই হরনাথ হালদার একটা বিরাট জাল বিস্তার করছে, ভয়ঙ্কর জাল। এখনই যদি কিছু না করা যায় তাহলে অনেক নিরীহ প্রাণ, সরল প্রাণ অকালে। রিল্যাক্স রিল্যাক্স, আপনি এতটা ইমোশনাল হয়ে পড়বেন না। দেখুন, আইন আদালত কিন্তু প্রমাণ চায়। বোঝাবুঝি বা ইনটিউশনের উপর ডিপেন্ড করে তো কোনো কেস ফ্রেম করা যায় না। আপনি এক্স্যাক্টলি কি চান? আমি হরনাথ হালদারের মুখোশটা খুলে দিতে চাই। আমি 10 জনকে দেখাতে চাই যে হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওই ম্যাডামের চেম্বারে আছি। হ্যাঁ, ওই যে সেদিন গোলাপি রঙের বাড়িটা দেখালাম, হ্যাঁ ওর ফার্স্ট ফ্লোরে। ওকে। আমার এই বন্ধু জামাল ভাই, যার ওখানে আমি থাকি, তিনি আসছেন, মানে প্রমাণ নিয়ে আসছেন। কি রকম? চন্দনা, এই আরেকটি মেয়ে, হরনাথ হালদারের শিকার। এই মেয়েটি এখন দেহ পসারিনী মাত্র। এই অসুবিধার সুযোগ নিয়ে জামাল ভাই আসছে, ওকে সঙ্গে নিয়ে। কাকে বলবো শঙ্করদা, কাকে বলবো? এই সমাজ সংসার মানুষের মন বোঝে না, তারা শুধু বোঝে টাকা, বাড়ি, গাড়ি। তুমি নাটক করো, বেকার, তাই পাত্র হিসেবে তুমি বাতিল হয়ে গেলে। আর বিজনের অনেক টাকা, বাড়ি, গাড়ি, অনেক মাইনে পায়, সে ভালো পাত্র হয়ে গেল। কিন্তু অনেক মাইনের পেছনে যে একটা জুয়ারি, একটা মাতাল লুকিয়েছিল, সে খবর কেউ রাখলো না, কেউ রাখলো না। বিজন মদ আর জুয়াতে অনেক টাকা ওড়াতো, মাঝে মধ্যে রাত্রের বাড়ি ফিরত না, জুয়ার আড্ডায় পড়ে থাকতো। কত মানত করেছি, ঠাকুরকে কত পুজো দিয়েছি, কিন্তু বিজনকে আমি ঠেকাতে পারিনি। মাঝে মধ্যে নেশা করে আমার আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে। তোমার ভিতরে তো আগুন ছিল শিবানী, জ্বলে উঠলো না কেন? এই খাঁচাগুলো তাদের অন্তরই থাকে, দেখতে পাওয়া যায় না। ও তোমরা পুরুষরা বুঝতে পারবে না। বাড়ির সবাই, সকলের চোখ সব সময় পাহারা দিচ্ছে। সেই চোখকে এদিকে কোথায় যাব? এভাবে চলতে চলতে একদিন দেখলাম নিজেই পাহাড়দার হয়ে গেছি, নিজেকে নিজে পাহারা দিচ্ছি। চা। এই হলো সন্তোষ, আমার গার্জেন, আর ইনি মা ঠাকুর। মা ঠাকুর। ওই বাপের মুখে কোনোদিনও শুনেনি, আর নিজের চোখে কোনোদিনও দাদাবাবুকে কোনো মেয়ে মানুষের সঙ্গে কথা কইছে এমন 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 কি বলবো দাদাবাবু? তুই এখন যা, তোরা বেশি বলে কাজ নিয়ে যাবি। কি খাবে গো মা ঠাকুরুন? আমি ওই রুটি, লুচি, বেগুনি, চিংড়ি মালাইকারি, আলুর দম, চিকেন কারি, মটন কারি, ইলিশ ভাপে, লাউ ঘন্ট, রসমালাই, পায়েস। সন্তোষ, আমি আরেকদিন এসে তোমার হাতে রান্না খেয়ে যাবো। আজ রান্না, হ্যাঁ? আসবে কিন্তু আচ্ছা। মা ঠাকুরুন। বেশ আছো, ঝামেলা ঝঞ্ঝট নেই, দিব্যি দুজনে মিলে আছো। তাই বোধহয় এত নিঃসঙ্গ। শিবু, তোমার ছেলেমেয়েরা তারা তো তোমাকে ভালোবাসে। বলে তো বাসে, বুঝি না। তবে ছেলেটা বাবার মতোই হয়েছে, মদ খায়, জুয়া খেলে। সে কি? বিজন মারা যাওয়ার পর ভাবলাম এবার আমি নিশ্চিন্ত। শিবানী, শুনতে খারাপ লাগছে না, কিন্তু এটাই সত্যি।
মদ খাওয়া, মাতলামো করা, মারধর করা, এতে যে আমি হাঁপিয়ে উঠেছিলাম শঙ্করদা। আর রবি, বাবার বদরক্ত যাবে কোথায়? মেয়ে, নিজের নিজের জগতে সবাই বেশ আছে। একটা দরজা চাই, দরজা? যে দরজা দিয়ে ওদের সবার জগতে ঢোকা যাবে। একটা ম্যাজিক চাই, ফোকাস ফোকাস গেলেই। শিবানী, আর কান্না নয়, যে কটা দিন আছে হেসে বাঁচো, গেয়ে বাঁচো।